এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা পদার্থ অধ্যায় 2 এর বাকি অংশটুকু পড়বো, অর্থাৎ আমাদের দুইটা টপিক বাকি আছে, একটা হলো গতির সমীকরণ আর একটা হলো পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে আমরা প্রথমে কি করব, গতির সমীকরণ পড়ব। গতির সমীকরণ, গতির সমীকরণ। তাহলে এই গতির সমীকরণটা আমরা কি দিয়ে মনে রাখবো? সুভাত দিয়ে। সুভাত, বাদ দিয়ে মনে রাখবো। ঠিক আছে, এখানে এস মানে কি? এস মানে হলো সরণ, সরণ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আদিবেগ, আদিবেগ। ভি মানে হচ্ছে শেষ বেগ, মানে শেষ বেগ। এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ। টি মানে হচ্ছে সময়। তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে যে সুভাতের এস মানে হচ্ছে সরণ, তারপর ইউ মানে হচ্ছে আদিবেগ, তারপরে এস মানে হচ্ছে সরণ, ইউ মানে আদিবেগ, ভি মানে শেষ বেগ, এ মানে ত্বরণ, আর টি মানে সময়। তাহলে আমাদের গতির সমীকরণ দিয়ে আমরা কয়েকটা সূত্র, যদি সমীকরণগুলো যদি আমরা পড়ি, প্রথম সূত্রটা হলো এস ইকুয়ালস টু ভিটি। এটা কিসের জন্য? এটা হলো সমবেগের সূত্র। যখন ভিটা কি সমান, সমবেগ, সমবেগের ক্ষেত্রে এটা এস ইকুয়ালস টু ভিটি। তারপর এস ইকুয়ালস টু কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউটি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তারপর 3 নম্বরে আমরা পড়বো এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা হলো গড় বেগের সূত্র, গড় বেগের সূত্র। তারপর আমরা পড়বো 4 ইকুয়ালস টু ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2a এস। তারপর আমরা পড়বো 5 নাম্বার, এই পাঁচটাই পড়বো আমরা শুধু, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এই যে এই পাঁচটা সূত্র, এই পাঁচটা সূত্রই আমরা পড়বো। এই পাঁচটা সমীকরণের জন্য আমরা ম্যাথ করব, এই পাঁচটাই আছে আমাদের শুধু। ঠিক আছে, তা আমরা যদি এখানে কোনটা সমান কি সেগুলা যদি জানি, তাহলে আমরা যে কোনো ম্যাথ খুব ইজিলি করতে পারবো। এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। এখন আমরা জানি যে স্থির অবস্থা থেকে যখন কোনো কিছু বলবে যে কোনো কিছু স্থির অবস্থা থেকে চলছে, তার মানে তার আদিবেগ জিরো। তাহলে কি যদি বলে স্থির অবস্থা, স্থির মানে কি? তার কোনো বেগ ছিল না। স্থির অবস্থা থেকে যদি চলে তাহলে তার আদিবেগ জিরো। স্থির অবস্থা থেকে চললে কি হবে? আদিবেগ জিরো। চললে ইউ ইকুয়ালস টু কত হয়? 0 মিটার পার সেকেন্ড। আর যখন কোনো কিছু স্থির অবস্থা থেকে চলবে, তার মানে কি জিরো থেকে বেগ কি বাড়ছে? না বাড়লে তো ওই বস্তুটা আজীবন এখানেই থাকতো। তার মানে জিরো থেকে তার বেগ বাড়ছে দেখেই সে হাঁটছে। তাহলে যখন স্থির অবস্থা থেকে কোনো বস্তু চলা শুরু করবে, তখন মাস তার কি ত্বরণ থাকবে। তাহলে স্থির অবস্থা থেকে কোনো বস্তু চলা শুরু করছে মানেই কি তার ত্বরণ আছে। কারণ ত্বরণ কি? বেগ বাড়াটা, জিরো থেকে বেগ বাড়ছে দেখেই তো বস্তুটা কি চলতেছে, তাই তো? জিরো থেকে যদি বেগ না বাড়ে তাহলে কি বস্তুটা চলবে? চলবে না। তাহলে জিরো থেকে যখন বেগ বাড়বে তখনই বস্তুটা চলবে, আর সেটাইকে আমরা বলতেছি ত্বরণ। তাহলে স্থির অবস্থা থেকে চললে মাস কি থাকবে? ত্বরণ থাকবে। তারপর কোনো একটা কিছু ধরো যে তোমার গিয়ে থেমে গেল, কোনো গাড়ি ব্রেক করার পর থেমে গেল, বা কোনো বন্দুকের গুলি দেওয়ালে ঢুকার পর থেমে গেল, অর্থাৎ কোনো কিছু চলন্ত অবস্থা থেকে থেমে গেল, তার মানে কি তার শেষ বেগ কি? জিরো। কোনো কিছু যখন চলন্ত অবস্থা থেকে থেমে যায়, গাড়ি চলতে চলতে ব্রেক চাপার কারণে থেমে গেল, অথবা একটা বুলেট থেকে গুলি ছুড়লাম আমরা, কি করলো সেটা দেওয়ালের ভিতর অর্ধেক ঢুকে থেমে গেল, এরকম কোনো কিছু চলন্ত অবস্থা থেকে যদি থেমে যায়,
তাহলে কি শেষ বেগ জিরো, চলন্ত অবস্থা থেকে থেমে গেলে শেষ বেগ জিরো। থেমে গেলে ভি ইকুয়ালস টু জিরো। তাহলে চলন্ত অবস্থা থেকে থেমে গেলে শেষ বেগ জিরো হবে। অর্থাৎ চলন্ত অবস্থা থেকে থেমে গেলে তার মানে একটা সে বাড়া বেগ ছিল, তার বেগ আস্তে আস্তে কমবে, তার মানে তখন কিন্তু কি হয়, মন্দন হয়। চলন্ত অবস্থা থেকে যখন কোনো বস্তু থেমে যায় তার মানে তার একটা বেগ ছিল, বেগ থেকে সেটা কি জিরো হইলো, তার মানে কি আস্তে আস্তে কমছে। তাহলে আমরা জানি বেগ কমাটাকে কি বলে, তখন মন্দন হয়। তার মানে চলন্ত অবস্থা থেকে বস্তু থেমে গেলে কি হয়, মন্দন হয়। এগুলো কিন্তু খুবই একদম প্র্যাকটিক্যাল ব্যাপার, তোমরা যদি চিন্তা করো নিজে নিজে তাহলে ইজিলি বুঝে যাবা যে এগুলো একদম প্র্যাকটিক্যাল ব্যাপার। তাহলে এই ব্যাপারগুলো যদি আমরা বুঝি, আর সময় তো সময়ই, ত্বরণ বা এগুলো সবকিছু আমাদের মান দেওয়া থাকবে, জাস্ট তোমার এই ব্যাপারগুলো জানতে হবে। আর সর্বোচ্চ উচ্চতা এটা বুঝতে হবে, সর্বোচ্চ উচ্চতায় কি ভি জিরো। কেন সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো? কারণ একটা বস্তু যতক্ষণ, আমি যদি বস্তুটাকে এভাবে উপরে নিক্ষেপ করি তাহলে বস্তুটা ততক্ষণ পর্যন্ত উপরে উঠতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার বেগ থাকবে। যখন তার বেগ শেষ হয়ে যাবে তখনই তো কি সে আর উঠবে না, নাকি? তার যদি বেগ থাকতো সে কি থেমে যেত? সে তো আরো উপরে উঠতো। তাহলে একটা বস্তু ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ পর্যন্ত কি তার বেগ থাকে। বেগ না থাকলেই কি বস্তুটা থামা, উপরে ওঠা শেষ করে দেয়, মানে বস্তুটা থেমে যায়, এরপর অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচে পড়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতা তাকেই বলা হয় যেখানে বেগ জিরো হয়, অর্থাৎ তার বেগ জিরো হয়েছে বলেই সে থেমে গেছে, এখন সে আর উপরে উঠতে পারবে না। এই জন্য সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমাদের ভি অলওয়েজ জিরো হয়। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়ালস টু কি হবে, জিরো। ভি ইকুয়ালস টু জিরো। বুঝা গেছে? তাহলে এই টপিকস গুলা যদি আমরা বুঝি তাহলেই আমাদের এই অধ্যায়ের ম্যাথ গুলা করা খুবই সোজা হয়ে যাবে। যদি আমি তোমাদের ম্যাথের জন্য আলাদা করে এখানে আলাদা করে ক্লাস নিব, আরেকটা লেকচার আমি ম্যাথ সম্পর্কে বলবো, এখানে জাস্ট বইয়ের ছোটখাটো ম্যাথ গুলা তোমাদেরকে দেখাই দিব। তবে এই অধ্যায়ের যে মেইন ম্যাথ গুলা সেগুলোর জন্য আমি তোমাদের আলাদা করে ম্যাথের একটা ক্লাস নিব। তাহলে এই সূত্রগুলো আমাদের লাগবে ম্যাথ করার জন্য। তাহলে আমাদের এই গতির সমীকরণের পর দেখো বইয়ে ছোট্ট ছোট্ট তিনটা ম্যাথ আছে। কি বলছে যে একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? তাহলে কি বলছে, গাড়ির বেগ। তাহলে সব সময় আমরা আগে এখানে এই সূত্রগুলো থাক, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনটা দিয়ে করতে সোজা হবে। তাহলে বইয়ের যে 1 নম্বরের ম্যাথটা আছে গতির সমীকরণে সেটা করছি এখানে। এখানে দিয়ে সব সময় আমরা ফিজিক্সের আমরা এইভাবে টান দিয়ে সাইডে আগে লিখে নিব যে আমার কি কি দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটা বের করতে সুবিধা হয় যে আমার কোনটা সূত্র পড়বে এই 5টার মধ্যে। তাহলে আমার বলেছে যে একটা গাড়ি 1 মিনিটে স্থির অবস্থা থেকে, তার মানে টি সমান কত বলছে, 1 মিনিট। 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। এসআই একক যেহেতু সেকেন্ড, আন্তর্জাতিক একক যেহেতু সেকেন্ড, তার মানে আমরা সবসময় সেকেন্ড এককটা ইউজ করব। তারপর কি বলছে, স্থির অবস্থা। আমি বলছি স্থির অবস্থা মানে কি, তার প্রথম আদি অবস্থার আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থা থেকে 1 মিনিটে কত হয়েছে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি মানে কি, ভি হলো শেষ বেগ, 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার মানে কি, এই যে এটা। তাহলে এটাকে যদি এখন আমি মিটার পার সেকেন্ড করি, কিলোমিটারকে মিটার করতে গেলে কত, 1000 দিয়ে, এই যে কিলোমিটারকে মিটার করতেছি 1000 দিয়ে গুণ। আর আওয়ারকে যদি আমরা কি করি, আওয়ার কি ভাগাকারে আছে না, এই যে কিলোমিটারের সাথে আওয়ার ভাগাকারে আছে, তাহলে আওয়ার 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এই যে
এই জন্যই 1000 দিয়ে গুণ করতে হয়, 3600 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের এখান থেকে এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটা, 6 6 36। তাহলে আমাদের কত হবে? 100 বাই কত? 6। তাহলে আমরা যদি এটাকে আরো কাটি তাহলে কত হয়? 50 বাই কত? 3। তাহলে কত? 3 দুগুণা 6, 3 6 18। 50 কে আমরা 3 দিয়ে যদি দেই তাহলে আমাদের কত হবে? 3 15, 3 16 কত? 48, তাই তো? 3 16 48, 2, তাহলে 3 6 কত? 18, মানে 16.67। তাহলে 16.67 হলো আমার কি? বি। 16.67 মিটার পার সেকেন্ড। তোমরা এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করে নিবা। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করে নিলে আমাদের এত বের হবে। তাহলে আমাদের কাছে চাইছে কি? গাড়িটার ত্বরণ কত? a ইকুয়ালস টু ওয়াট, তাই তো? তাহলে এই যে TUVA, এই চারটা a ইকুয়ালস টু ওয়াট, মানে a এর মান চাইছে। তাহলে আমার কোন চারটা? এই চারটা নিয়ে যে সূত্র, সেই সূত্রটা বসাইতে হবে। তোমরা প্রথম এক কাজ করতে পারো, তোমাদের যদি সূত্র না বুঝতে পারো, প্রথম যারা প্রথমে স্টুডেন্ট কেবল 9-এ, তারা প্রথমে কি করবা? 5টা সূত্রই লিখে নিবা। গতির ম্যাথ করতে গেলে 5টা সূত্রই খাতার পাশে লিখে নিবা। লিখে নিয়ে এভাবে কি কি দেওয়া আছে সেটা তুলবা, আর কি চাইছে সেটা ইকুয়ালস টু হোয়াট লিখবা। লিখে পরে দেখবা ওই চারটা নিয়ে যেটা সূত্র, সেই সূত্রটা বসাবা। প্রথম পরে আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস হয়ে যায়। তাহলে আমাদের কি চাইছে সেটা ইকুয়ালস টু মাস্ট লিখতে হবে হোয়াট, নাইলে আমরা বুঝবো না কোন সূত্র। তাহলে এই চারটা নিয়ে যে সূত্র, এই চারটা নিয়ে আমার কোন সূত্র? এইটা, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে আমরা জানি v ইকুয়ালস টু ইউ প্লাস কত? এ টি। তাহলে ইউ কত? 0, এ কত? জানি না, v কত? 16.67, এ জানি না, টি কত? টি হলো 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত হয়? 60 ইন্টু কত? এ ইকুয়ালস টু কত? 6.67। তাহলে আমরা যদি এ ইকুয়ালস টু 16.67 ভাগ কত? 60 করি, তাহলে কি আমাদের এটা যেটা আসবে সেটাই কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটা সমান আমাদের কত আসবে? 0.278 মিটার পার সেকেন্ড, এটা আসবে স্কয়ার, ঠিক আছে? যেহেতু ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এখানে এই ছোট্ট ম্যাথ গুলো আছে, যদিও এগুলা মানে এত সোজা ম্যাথ আমাদের সহজে আসে না, কিন্তু গ নাম্বারে আসে অনেক সময়। গ নাম্বারে ম্যাথ গুলো সোজা হয়, ঘ নাম্বারে ম্যাথ গুলো ধরতে একটু কঠিন হয়, ঠিক আছে? তাহলে এই যে এইটাই হলো আমাদের 1 নাম্বার ম্যাথ। তারপরে ম্যাথটা কি দেওয়া আছে? তারপরে ম্যাথটা বলছে যে একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই যে বলছি চলতে চলতে বন্ধ হইলে কিন্তু শেষ বেগ 0, কারণ সে একটা বেগে চলছিল, তার আগে একটা বেগ ছিল, কিন্তু চলতে চলতে তার কি? ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, মানে শেষ বেগ 0। বলছে গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, গাড়িটির মন্দন কত? এই যে বেগ হ্রাস পাইছে, বলছি না কোনো কিছু যখন চলন্ত অবস্থা থেকে থেমে যায়, মানে একটা বেগ থেকে তার বেগ 0 হইছে, তার মানে এটাকে কি বলা হয়? মন্দন। তাহলে কি বলছে? যে একটা গাড়ি 60 মাইলস পার আওয়ার। আমরা জানি যে 1 মাইল সমান কিন্তু কত? তোমরা এখানে সাইডেই লিখে নিবা যে 1 মাইল সমান কত? 1.6 কিলোমিটার, ঠিক আছে? মাইল কিন্তু কিলোমিটারের চেয়ে বড় একক, তার মানে আমাদের এসআই একক যেহেতু মিটারে দূরত্বের, এই জন্য আমরা এটাকে মিটার করে নিলাম, ঠিক আছে? তারপর কি বলছে? যে এত কিলোমিটার পার কি? আওয়ার বেগে চলছে নাকি? এত কিলো বা এত মাইলস পার আওয়ার। তাহলে আমাদের কত? এখানে ইউ ইকুয়ালস টু 1.6 মাইল পার কি? আওয়ার। তাহলে 1.6 ইন্টু কত হবে? 1600 বাই কত হবে? আওয়ারের জন্য কত? আমরা যদি এটাকে সেকেন্ড করি কত হবে? 3600 সেকেন্ড। তাহলে 1.6 1600 বাই কত? 3600। তাহলে এটা সমান আমাদের কত হয়ে যাবে? আমরা যদি একবারে বের করে নিই, তারপর v ইকুয়ালস টু কত?
যেহেতু চলন্ত ইঞ্জিন থেমে গেছে, ভি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু কত 5 মিনিট। তাহলে 5 মিনিটকে যদি আমরা সেকেন্ড করি, 5 ইন্টু 60, 5 6 কত 30, মানে 300 সেকেন্ড। তাহলে আমাদের কাছে চাইছে কি মন্দন, এ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই চারটা ইউ ভি টি এ, এই চারটা নিয়ে আমাদের কোন সূত্র, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটা বসাইতে হবে। তাহলে এ ইকুয়ালস টু কি হয়, ভি মাইনাস ইউ বাই কত টি, তাই তো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত 0 মাইনাস ইউ কত 1.6 ইন্টু কত, এই মানটা সমান আমাদের কত আসবে, এই মানটা সমান আমরা যদি দেখে নিই তাহলে কত 26.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই মানটা এখানে আমরা যেহেতু ইউ বের করে নিয়েছি 26.8 মিটার পার সেকেন্ডটা ডিরেক্ট বসায় দিব, আর টি সমান কত 300। তাহলে আমাদের কত হয়, এই মানটা যদি আমরা ডিরেক্ট বের করি তাহলে আমাদের আসবে মাইনাস 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই মানটা মাইনাসে আসবে, অবশ্যই। কেন মানটা মাইনাসে আসবে, কারণ আমরা বলছিলাম যে মন্দন, মন্দন মানে কি বেগ হ্রাস। আমরা কিন্তু আগেই বলছিলাম মন্দন কি ঋণাত্মক রাশি, গত লেকচারে আমরা বলেছিলাম, যার কারণে এই মানটা নেগেটিভ আসবে। ঠিক আছে, এইটাই আমার মন্দন। কিন্তু তুমি যখন কথায় বলবা যে অতএব মন্দন ইকুয়ালস টু কত 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন কিন্তু আর তোমার মাইনাস চিহ্নটা দেওয়া যাবে না, কারণ মন্দন কথাটা বলছো মানে ওর মধ্যে কিন্তু মাইনাস কথাটা ঢুকে গেছে, মন্দন মানেই নেগেটিভ। তুমি যদি মন্দন কথাটা মুখে বলো তখন আর তার সামনে মাইনাস চিহ্ন বসানো যাবে না। তাহলে এটাও এখানের একটা ছোট্ট ম্যাথ গতি সমীকরণে বইয়ে আরেকটা আছে ম্যাথ ছোট্ট, আমরা এটাও দেখে নিই। যদিও আমি তোমাদের ম্যাথের জন্য আলাদা একটা লেকচার নিব, এটা জাস্ট গতি সমীকরণ পড়াচ্ছি, এই জন্য বইয়ের ছোট্ট ছোট্ট ম্যাথগুলা দেখায় দিচ্ছি। তাহলে 3 নাম্বার ম্যাথটা বইয়ে কি বলছে, যে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটের মন্দন কত। তাহলে এখানে বুলেটটা কি হয়েছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে এটা আমার কি ইউ, যেহেতু বুলেটটা 1.5 কিলোমিটার পার, যদি বলতো যে বুলেট স্থির অবস্থা থেকে শুরু হয়েছে তাহলে কিন্তু আমরা ইউ 0 ধরতাম, কিন্তু বলছে না বুলেট এত মিটার বেগে চলে 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেছে, বা 10 সেন্টিমিটার প্রবেশ করতে পারছে। কেন বুলেটটা 10 সেন্টিমিটার প্রবেশ করতে পারছে, কারণ তারপরে তার বেগটা 0 হয়ে গেছে, যদি আরো বেগ থাকতো সে আরো প্রবেশ করতো। কোনো কিছু এতটুকু প্রবেশ করতে পারছে বা কোনো কিছু এতটুকু উঠতে পারছে কেন, তার ক্ষমতাই অতটুকু, তার বেগই ছিল অতটুকু, আরো যদি বেগ থাকতো সে কিন্তু আরো যেত। তাহলে ইউ ইকুয়ালস টু এত কিলোমিটার পার কি সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে মিটার পার সেকেন্ড করি তাহলে কত হবে, 1000 দিয়ে গুণ হবে, 1000 দিয়ে গুণ দিলে আমাদের এটা কত হয়ে যাবে 1500 মিটার পার সেকেন্ড। তারপরে আর কি ইনফরমেশন বলছে যে দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পারে। তাহলে এস সমান কত 10 সেন্টিমিটারকে মিটার দিয়ে ভাগ করতে গেলে 100 দিয়ে ভাগ দিতে হবে, মিটারে করতে গেলে 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের কত হয় 0.1 মিটার। তারপরে আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তাহলে যেহেতু বলছে যে 10 সেন্টিমিটার ঢুকতে পারে, তার মানে 10 সেন্টিমিটার ঢোকার পর কি তার ভি 0 হইতে বেগ 0, যার কারণে সে আর ঢুকতে পারেনি। এটা বুঝে নিতে হবে যে ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এই জন্যই তো বলছি যে কোনো কিছুর এই টপিকস গুলা কিছুটা বুঝে নিতে হবে। আমাদের কাছে চাইছে কি মন্দন কত, যেহেতু একটা বেগে চলতে চলতে তার বেগ 0 হয়েছে, তাহলে মন্দন কত সেটা বলছে। তাহলে দেখো আমরা এখানে এই চারটা নিয়ে যেই সূত্র, আমরা সেই সূত্র বসাবো। এই চারটা নিয়ে আমাদের কোন সূত্র আছে, এই চারটা নিয়ে আমাদের কোন সূত্র আছে, এই যে এই সূত্রটা ওখানে দেখবা, আর এই যে এই পাঁচটা তোমার যে লেখা পাঁচটা সূত্র আছে মিলাবা, ওয়াটটা সমান কিন্তু বসাইতে হবে। এই 1 2 3 এস ইউ ভি এ, এই চারটা মিলে কোন সূত্র এইটা, তাহলে এটা বসাবা যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে ভি সমান কত 0, ইউ সমান কত 1500, 2 এ সমান কত জানি না, এস সমান কত 0.1। এইভাবে যে বরং আমি প্রিফার করি সবসময় তোমরা আগে যেটা চাইছে সেটাকে কি করবা আলাদা করে নিবা। চাইছে কি এ কে আলাদা করে পরে মানটা বসাবা।
তাহলে আমাদের কি হয়, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়ালস টু কত, 2as। মানে এ কে আলাদা করে রাখে, বাকি সবকিছুকে একদিকে নিয়ে আসবা। নিয়ে কি হয়, শুধু এ চাইছে যেহেতু এটাকে একদিকে রেখে বাকি সবকিছুকে আরেক দিকে নিয়ে আসবো, এটাকে একদিকে রেখে বাকি সবকিছুকে আরেক দিকে নিয়ে আসবো। তাহলে তারপরে যদি আমরা মান বসাই, এভাবে ভুলটা কম হয়। বাই 2as ইকুয়ালস টু কত, এ। এই যে এ চাইছে এ কে একদিকে রাখে, এই সবগুলাকে এদিকে নিয়ে আসলাম। এখন আমরা বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কত, 2 ইন্টু 0.1, তাহলে আমাদের এটা কত হবে, এ। এখানে মানগুলো আমরা বসাই দেই। ভি সমান কত, 0 স্কয়ার মাইনাস এটা কত, 15 স্কয়ার। যদি বসাই তাহলে আমাদের এখানে কত হবে, এই ক্যালকুলেশনটা যদি আমরা করি যে 0 স্কয়ার মাইনাস 15 স্কয়ার, এখানে কত, 0.1 ইন্টু 2, এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের মান কত আসবে, আমাদের মান আসবে a ইকুয়ালস টু 11 এত 0.000 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে এই তো এখানে এই মানটাই, আর তেমন কোনো কিছু না, ছোট ম্যাথ। তাহলে আমরা যেটা চাবে ওইটাকে একদিকে রেখে বাকি সকল কিছুকে আরেকদিকে নিয়ে চলে আসবো, তারপরে মানগুলা বসাবো, তাহলে আমাদের ভুল কম হবে। এই ছিল আমাদের গতির সমীকরণের ম্যাথগুলা। এবার আমরা আসি পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তু, পরন্ত বস্তুর সূত্র কে প্রদান করছে, পরন্ত বস্তুর সূত্র প্রদান করছে বিজ্ঞানী গ্যালিলিও। পরন্ত বস্তুর সূত্র কে প্রদান করছে, বস্তুর সূত্র কে দিছে, গ্যালিলিও। গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও। ঠিক আছে, এরপরে আমরা পড়বো পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র কে দিয়েছে, বিজ্ঞানী গ্যালিলিও। তাহলে পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র কে দিছে, গ্যালিলিও। গ্যালিলিও তিনটা সূত্র দিছে। কয়টা সূত্র, তিনটা সূত্র। প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হলো স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা, স্থির অবস্থা থেকে একই, স্থির অবস্থা এবং একই উচ্চতা থেকে। ঠিক আছে, প্রথম সূত্রটা হলো স্থির অবস্থা এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় সমস্ত বস্তু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে, বা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রথম যে সূত্রটা গ্যালিলিও পরন্ত বস্তুর প্রদান করছে, সেটা কি, দুইটা অবস্থা থাকতে হবে। এক হলো স্থির অবস্থা থাকতে হবে, দুই হলো একই উচ্চতা হইতে হবে। তাহলে স্থির অবস্থা এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, কোনো বাতাসের বাধা থাকা যাবে না। তাহলে যদি আমরা দুইটা কন্ডিশন ফলো করি, তিনটা কন্ডিশন ফলো করব, স্থির অবস্থা হবে, একই উচ্চতা হবে, বিনা বাধায় হবে, এই তিনটা কন্ডিশন যদি ফলো করি তাহলে সমস্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ তুমি যদি একটা পাখির পালক নাও আর একটা যদি এত বড় পাথর নাও, দুইটাকে একই উচ্চতা থেকে 10 তলা বিল্ডিং থেকে ফেলো, দুইটা একই সময়ে কি ভূমিতে পড়বে। নরমালি কিন্তু পড়বে না, কারণ এমনি যে আমরা যদি ফেলি তাহলে কি বাতাসের বাধায় পালকটা নড়াচড়া নড়াচড়া করতে থাকে আর পাথরটা ইজিলি নিচে পড়ে যায়, এই কারণে ভিন্ন সময় লাগে। কিন্তু এই জন্যই বলছে যে বিনা বাধায় পরন্ত সকল বস্তু কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে তিনটা কন্ডিশন, একটা কি স্থির অবস্থা, স্থির অবস্থা ও একই উচ্চতা, উচ্চতা থেকে বিনা বাধায়, বিনা বাধায় পরন্ত সকল বস্তু, সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান দূরত্ব
অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের তিনটা কন্ডিশন। যদি আমরা এখানে দেখি, স্থির অবস্থান, একই উচ্চতা, বিনা বাধা। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন যদি ফলো করে তাহলে সকল বস্তু সমান সময়ে কি সমান দূরত্ব অতিক্রম করবে। 5 সেকেন্ড সময়ে পালকটা যত দূর যাবে পাথরটাও তত দূরই যাবে। তাহলে প্রথম সূত্রের কোনো গাণিতিক রূপ নাই। গ্যালিলিওর প্রথম সূত্রের কোনো গাণিতিক রূপ নাই, তাহলে এটার কোনো গাণিতিক রূপ নাই, গাণিতিক রূপ নেই। ঠিক আছে, ওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রতে কি বলছে? বলছে স্থির অবস্থা ও বিনা বাধায় নির্দিষ্ট সময়ে কোন বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে এখানেও কিন্তু আমার দুইটা কন্ডিশন, স্থির অবস্থা আর বিনা বাধা। তাহলে স্থির অবস্থা আর বিনা বাধা এই দুইটা কন্ডিশন তিনটা সূত্রের ক্ষেত্রেই আছে। প্রথম সূত্রে শুধু একই উচ্চতা কন্ডিশনটা এক্সট্রা আছে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র, স্থির অবস্থা ও বিনা বাধায় নির্দিষ্ট সময়ে কোন বস্তুর প্রাপ্ত বেগ কি হবে? ওই সময়ের সমানুপাতিক। কোন বস্তুর প্রাপ্ত বেগ, এই যে নির্দিষ্ট সময় মানে ওই সময়ের সমানুপাতিক, প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, সমানুপাতিক মানে কি? ভি সমানুপাতিক টি, অর্থাৎ এই যে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়বে বেগও তত বাড়বে, তাই তো? যেমন আমরা একটা বস্তুকে আমরা যত উপর থেকে ফেলবো, সময় বাড়ার সাথে সাথে কিন্তু বেগ তার বাড়বে। একটা বস্তুকে আমরা যদি উপর থেকে এরকম ফেলে দেই, সময় যত বাড়বে তার বেগও বাড়বে। এই যে ঠিক ভূমিতে পড়ার আগ মুহূর্তে কিন্তু তার বেগটা কি হবে? সর্বোচ্চ হবে, কারণ সময়ের সাথে সাথে বেগ বাড়ে। ভূমিতে পড়লে তো শেষই, পড়ে গেল, বেগ শেষ হয়ে গেল, কিন্তু এই যে ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে তার বেগটা থাকে সর্বোচ্চ। ঠিক আছে, এরপরে আমরা আসি পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি? দ্বিতীয়টার মতনই অনেকটা, স্থির অবস্থা ও বিনা বাধায় নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি বলছি আমরা? তৃতীয় সূত্র, এই যে বললাম যে এই দুইটা কন্ডিশন তিনটাতেই আছে। তাহলে তৃতীয় সূত্র, স্থির অবস্থা ও বিনা বাধায় নির্দিষ্ট সময়ে কি, এখানে কি ছিল? বেগ, আর এখানে হবে তৃতীয়টাতে হবে দূরত্ব। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি? এই যে অতিক্রান্ত দূরত্বকে আমরা এইচ, যেহেতু এখানে পড়ন্ত বস্তু পড়তেছি তো হাইট, যেহেতু হাইট এই জন্য এস এর বদলে আমরা এইচ ইউজ করছি, এইচ সমানুপাতিক টি স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে সময়ের বর্গের হারে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এটাকে লিখি তাহলে এইচ বাই টি স্কয়ার, বা আমরা এইভাবে লিখতে পারি এইচ সমান সমান, সমানুপাতিক চিহ্ন কি? ধ্রুবক দিয়ে ওঠানো যায়, কে টি স্কয়ার, তাই তো? তাহলে কি? বা এইচ সমান সমান কি হয়? বা এইচ বাই টি স্কয়ার সমান সমান কে, তাই তো? তাহলে এইচ বাই টি স্কয়ার সমান সমান যেহেতু কে, তার মানে এইচ বাই টি স্কয়ার মান সবসময় ধ্রুবক। সবসময় যেহেতু ধ্রুবক, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি? বা এইচ ওয়ান বাই
k1 স্কয়ার ইকুয়ালস টু h2 বাই k2 স্কয়ার, সরি k না, এগুলা t1 স্কয়ার t2 স্কয়ার h3 বাই t3 স্কয়ার, এভাবে ডট 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 আমরা যত ইচ্ছা hn বাই tn স্কয়ার লিখতে পারি। কারণ যেহেতু k, তার মানে h বাই t স্কয়ারের মান সবসময় ধ্রুবক। তাহলে h1 বাই t1 সমান যত হবে, h2 বাই t2 সমান তত হবে, h3 বাই t3 সমান ততই হবে, কারণ ধ্রুবক বলছে h বাই t এর মান সবসময় একই থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের গাণিতিক রূপ। সেম ভাবে আমরা যদি এটার জন্য দেখি, তাহলে b সমান সমান কত, kt, বা আমরা এটাকে কি লিখতে পারি, v বাই t সমান সমান কত, k, তাই তো? তাহলে v বাই t সমান সমান k মানে কি, v বাই t এর মান সবসময় ধ্রুবক, মানে একই থাকবে। তাহলে আমরা যদি লিখি, তাহলে v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2 ইকুয়ালস টু v3 বাই t3। তার মানে v1 বাই t1 এর মান যত হবে, v2 বাই t2 এর মানও তত হবে, v3 বাই t3 এর মানও তত হবে, ডট 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 এভাবে যদি আমরা যাই, vn বাই tn এর মানও ঠিক ততই হবে। এই ছিল আমাদের পড়ন্ত বস্তুর তিনটা সূত্র, অর্থাৎ গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তিনটা সূত্র। তাহলে এই তিনটার সমন্বয়েও আমরা বইয়ের ছোটখাটো কিছু ম্যাথ আছে সেগুলা করব। তো সূত্রগুলা আমরা, পড়ন্ত বস্তুর সূত্রগুলা আমাদের অনেকটা গতির সমীকরণের মতোই, জাস্ট দুইটা জিনিস এখানে চেঞ্জ হয়। যে আমাদের গতির ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, সুবাত, তাই তো? তাহলে যেহেতু এখানে আমরা কি করছি, একটা হাইট বরাবর, গতির ক্ষেত্রে আমরা কি সমান রাস্তা বরাবর যাইতাম, এখানে যেহেতু একটা হাইট বরাবর কাউন্ট করছি, এই জন্য এস এর জায়গায় আমরা কি এইচ লিখি, ইউ এর জায়গায় ইউই লিখি, ভি এর জায়গায় ভি লিখি। যেহেতু আমরা একটা হাইট বরাবর কাউন্ট করছি, তার মানে এখানে কোন ত্বরণ কাজ করে, অভিকর্ষ ত্বরণ। পড়ন্ত বস্তু, কোন বস্তুর পড়া, এক্ষেত্রে কোন ত্বরণ কাজ করবে, অভিকর্ষ ত্বরণ টি। তার মানে আমাদের জাস্ট চেঞ্জ হয়েছে এই এ আর টি, এস এর সাইনটা। ঠিক আছে, এস এর বদলে আমরা এইচ নিচ্ছি, যেহেতু পড়ন্ত বস্তু হাইট বরাবর কাজ করছে, আর এ কোন ত্বরণ কাজ করে, এখানে জি। তার মানে আমরা পড়ন্ত বস্তুর যতগুলা সূত্র সব গতির সমীকরণের সূত্র থেকেই পাবো, জাস্ট এস এর বদলে এইচ এবং এর বদলে জি বসায়। যেমন আমরা যদি করি এস ইকুয়ালস টু, ওখানে কত ছিল, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এখানে আমাদের, আমরা যদি লিখি, তাহলে আমাদের এটার জন্য কি হবে, এইচ ইকুয়ালস টু কি হবে, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এটা কি গতির জন্য, তাই তো, গতির সমীকরণ। এটা কি পড়ন্ত বস্তুর। এখানে কিন্তু আমাদের সমবেগের সূত্রটা খাটবে না, কারণ পড়ন্ত বস্তু থেকে সমবেগ খাটে, বেগ কখনো সমান থাকে না। কারণ কি, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় অভিকর্ষ ত্বরণের প্রভাবে, এই জন্য এখানে আমাদের সমবেগ থাকে না, সমবেগের সূত্রও ইউজ হয় না। ঠিক আছে, তাহলে আমাদের আর কি থাকে এখানে, বি স্কয়ার ইকুয়ালস টু কত, ইউ স্কয়ার প্লাস কত, 2as। তাহলে এখানে আমাদের কত হবে, বি স্কয়ার ইকুয়ালস টু কত, ইউ স্কয়ার প্লাস কত, 2gs। ঠিক আছে, তারপর আমাদের কত, ভি ইকুয়ালস টু কত, ইউ প্লাস এটি। তাহলে এখানে আমরা কত দিব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এই তো আমাদের এইগুলা সূত্রই। এবার আমরা আসি পড়ন্ত বস্তুর আর কি নিক্ষিপ্ত বস্তুর মধ্যে। পড়ন্ত বস্তু মানে উপর থেকে যেটা ভূমির দিকে পড়ছে, আর নিক্ষিপ্ত বস্তু মানে হলো ভূমি থেকে যেটা শূন্যে নিক্ষেপ করা হচ্ছে। ভূমি থেকে শূন্যে মানে পড়ন্ত বস্তুর উল্টা। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আমার কোনো বস্তু শূন্য থেকে ভূমির দিকে পড়ে, তার মানে ত্বরণটা কি পৃথিবীর দিকে কাজ করে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি যেহেতু ভূমি থেকে বস্তুটাকে নিক্ষেপ করছি, তার মানে এখানে আমার অভিকর্ষ ত্বরণের বিপরীতের ত্বরণ কাজ করে। তার মানে আমার এখানে কি, অভিকর্ষ ত্বরণের বিপরীতে যেহেতু কাজ করে, তার মানে কোন ত্বরণ, জি ইকুয়ালস টু মাইনাস জি, অভিকর্ষ ত্বরণের বিপরীতে। এই জন্য আমরা এই ক্ষেত্রে মানগুলাকে মাইনাস জি ধরি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই একই সূত্র, যেমন আমরা যদি এখানে দেই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা ছিল কি গতির সমীকরণ, এটা হলো পড়ন্ত বস্তু, আর এটা হলো নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু, তাহলে এই ক্ষেত্রে কি একই হবে,
জাস্ট আমাদের জি গুলা কি হবে, মাইনাস জি হবে, যেহেতু আমরা অভিকর্ষ ত্বরণের বিপরীতে আমাদের ত্বরণটা কাজ করছে। আমার একটা বস্তু নিক্ষেপ করতে গেলে অভিকর্ষ ত্বরণের বিপরীতে ত্বরণ কাজ করায় নিক্ষেপ করতে হবে। তাহলে আমরা এই জায়গায় এই ক্ষেত্রেও কিন্তু হাইট বরাবরই উঠতেছে। তো এই পড়ন্ত বস্তুর সূত্রগুলা বা এই সিম্বলগুলা ইউজ হবে শুধু মাইনাস আকারে। যেমন আমাদের এখানে কি এইচ ইকুয়ালস টু কত হবে, ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। কেন এই মাইনাস চিহ্নটা কেন, জি এর মানটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস প্রথমে দিলাম, যেমন এখানে যদি মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস না, এই জন্যই মানটা প্রথমে দিলাম। সেম ভাবে বি স্কোয়ার ইকুয়ালস টু কত, ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এটা কিন্তু এইচ হবে, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি এখানে পড়ি বি ইকুয়ালস টু কত, ইউ মাইনাস কত জি টি, ঠিক আছে। এই হলো আমাদের কি বলে গতির সমীকরণ। পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু একই রকম সূত্র, পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর সিম্বল গুলো একই রকম, জাস্ট পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হবে প্লাস যেহেতু আমার অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করছে, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে মাইনাস যেহেতু আমার অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে। তাহলে এবার আমরা আমাদের বইয়ে যে পড়ন্ত বস্তুর ছোট্টখাট্ট ম্যাথ গুলো আছে এগুলা দেখি। আমরা পরে আমি তোমাদেরকে ম্যাথের আরেকটা লেকচারই দিব, সেখানে বড় বড় ম্যাথ গুলো আলোচনা করব। তাহলে এখানে দেখো যে আমাদের পড়ন্ত বস্তুর বইয়ে ছোট্টখাট্ট একটা কি দুইটা ম্যাথ দেওয়া আছে, দুইটা ম্যাথ দেওয়া আছে। কি বলছে, ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে, বলটা কত উপরে উঠবে। তাহলে এই যে আমি বলছি শূন্যে নিক্ষিপ্ত একটা বস্তু ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ না তার বেগ জিরো হয়। যখনই শূন্য কোনো বস্তু উঠতেছে এই কনসেপ্ট গুলো মাথায় খাটতে হবে যে একটা বস্তু ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ পর্যন্ত তার বেগ থাকে, যখন বেগ শেষ হয়ে যাবে তখন সে নিচে পড়ে যাবে। তার মানে শেষ বেগ জিরো না হওয়া পর্যন্ত বস্তুটা উপরে উঠবে। তাহলে ক্রিকেটের একজন ভালো পেস বোলার এত কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুড়ে, তার মানে কি এটা আদি বেগ, সে যদি আদি বেগই না দিত তাহলে তো বলটা যাইতোই না। তাহলে এখানে ইউ ইকুয়ালস টু কত, এখানে ইউ ইকুয়ালস টু 150 কিলোমিটার পার কত আওয়ার। তারপর কত 150 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে কত 150 ইন্টু 1000, যেহেতু কিলোমিটারকে মিটার করতে গেলে আর আওয়ারকে সেকেন্ড করতে গেলে 3600, তাহলে এই মানটা আমাদের হবে 41.67 মিটার পার সেকেন্ড। তারপর কি যেহেতু বলছে যে সর্বোচ্চ কত, কি বলছে সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে বলটা কত উপরে উঠবে, কত উপরে মানে সর্বোচ্চ উচ্চতায় বলছি ডি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর যেহেতু বল ক্রিকেট বল অবশ্যই কি হবে অভিকর্ষ ত্বরণের বিপরীতে নিক্ষেপ করতে হবে এত। তাহলে আমাদের এখানে কি বলছে, আমাদের চাইছে যে উপরের দিকে বলটা ছুলে বলটা কত উপরে উঠবে, এইচ ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে। তাহলে এই চারটার সমন্বয়ে আমার যেই সূত্র সেই সূত্রটা লিখতে হবে। তাহলে এই চারটার সমন্বয়ে আমার কি সূত্র আছে, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ, তাই তো। এই যে তাহলে আমরা কি বের করব, এইচ, যেটা বের করব ওইটাকে একদিকে রেখে বাকি সকল কিছুকে আগে আরেক দিকে নিয়ে আসব। তারপরে আমরা কি করব, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কত, আমরা 2gh টাকে এদিকে নিয়ে আসি, 2gh সমান কত ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তারপর h সমান কত ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই কত 2g। তাহলে ইউ সমান কত, ইউ সমান হলো 41.67, ভি সমান হলো 0.9.8, তাহলে এইটা যদি আমরা করি 88.59 মিটার। তাহলে সর্বোচ্চ আমার কি হবে এতটুকু মিটার উচ্চতায় উঠবে, ঠিক আছে। তাহলে এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে, পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড এরকম গতিতে যদি কোনো আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দেই সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে সেই একই ম্যাথ, সর্বোচ্চ একই কত উচ্চতায় উঠবে মানে কি ভি ইকুয়ালস টু কি ধরতে হবে 0, সেম ভাবে এটার মতনই করতে হবে। তাহলে কত বেগে একটা কামানের গোলা ছুটছে, একটা কামানের গোলা ছুটছে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা ইউ ইকুয়ালস টু কত 10 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 10 ইন্টু কত
1000, 10 ইন্টু 1000 যদি দেই তাহলে এটা কত হয়ে যায়? 10,000 মিটার পার সেকেন্ড। তারপর v0 যেহেতু সর্বোচ্চ উচ্চতা চাইছে, তারপর কত বলছে যে বলছে মহাকাশকে ঘিরে কত উচ্চতায় উঠবে। আচ্ছা, যেহেতু জি এর উপরে কাজ করবে তার মানে এখানে কত 9.8 h ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমাদের এই চারটা নিয়ে যে সূত্র সেই সূত্র লিখতে হবে। এই চারটা নিয়ে কোন সূত্র? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে তাহলে 2gh টাকে এদিকে আনবো, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, তাহলে h ইকুয়ালস টু কত হয়? ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই কত 2g। ইউ কত 10,000 ইন্টু কত ভি কত 0/2 ইন্টু কত 9.8। তাহলে আমরা যদি এইটার হিসাব বা ক্যালকুলেশনটা করি আমাদের কত আসবে? এটা হিসাব বা ক্যালকুলেশনটা করলে আমাদের আসবে 5,10,2,0,0 এত কিলোমিটার, সরি এত মিটার। এটাকে আবার যদি আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি এত কিলোমিটার, যেহেতু আমাদের আনসারটা কিলোমিটারে ছিল। এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচনার টপিক। আমরা নেক্সট একটা ক্লাসে ম্যাথ বুঝবো, একটা বা দুইটা ক্লাসে। গতির অধ্যায়ে আমাদের হিউজ ম্যাথ আছে, করে শেষ করার মতো না, তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় কাভার করার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।